যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলের পরিকল্পিত হামলা, শিশুসহ শতাধিক প্রাণহানি, অনেকে আহত। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে আবারও আগ্রাসন চালালো ইসরায়েল। মঙ্গলবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে কয়েক দফা হামলার শিকার হয়েছে উপত্যকা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০৪ জনে, যার মধ্যে ৪৬ জনই শিশু, আহত ২৫০-র বেশি। তেল আবিব শর্ত ভঙ্গ করায় জিম্মিদের মরদেহ হস্তান্তর স্থগিত থাকবে বলে জানিয়েছে হামাস। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা, শঙ্কা। যদিও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের দাবি, এখনও বাতিল হয়নি চুক্তি। ধ্বংসস্তূপের মাঝে আবার ধ্বংসযজ্ঞ, থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গাজায় অবশিষ্ট ১৩ ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তরে গড়িমসি করছে হামাস, এমন দাবি তেল আবিবের। একই সাথে রাফায় এক ইসরায়েলি সেনার উপর হামলা চালানো হয়েছে এমন অভিযোগ তুলে মঙ্গলবার উপত্যকায় জোরদার হামলার নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ওই ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে হামাস, যদিও তাতে কান দেয়নি তেল আবিব। গাজা সিটি সহ অন্তত ৩টি স্থানে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি সেনারা। আমরা নেতানিয়াহুর হুমকির খবর পড়ছিলাম, এমন সময় আমাদের বাড়িতেই হামলা, ছাদ ধসে পড়ল। প্রতিবেশীরা এসে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করলো আমাদের, আমি, আমার স্ত্রী, ছেলে মেয়ে এবং আমার শ্বশুরকে। তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্তভঙ্গের পাল্টা অভিযোগ তুলে মৃত ইসরায়েলি জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর স্থগিতের ঘোষণা দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে তৈরি হয়েছে শঙ্কা আর অনিশ্চয়তা। যদিও মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের দাবি, এখনও বাতিল হয়নি যুদ্ধবিরতির চুক্তি। গত ১০ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পরও নানা অজুহাতে নিয়মিতই গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। উপত্যকায় শর্ত ভঙ্গ করে চালানো হামলায় এ পর্যন্ত প্রাণহানির শিকার ৯৪ ফিলিস্তিনি। গাজায় আরও ২ জিম্মির মরদেহ উদ্ধার করেছে হামাস। মঙ্গলবার রাতে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড মরদেহগুলো উদ্ধার করে, তবে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে তা হস্তান্তর স্থগিত রাখা হয়েছে। মৃত জিম্মিদের পরিচয় জানলেও এখনও প্রকাশ করেনি তারা। এর আগে দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গে হামাস এক জিম্মির মরদেহ খুঁজে পায়। পরে রাতে উদ্ধারকৃত মরদেহটি ইসরায়েলের কাছে হস্তান্তর করার পরিকল্পনাও ছিল তাদের, কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল আবারও গাজায় হামলা চালায়। এর জেরে মরদেহ হস্তান্তর স্থগিত করে গোষ্ঠীটি। গত কয়েক বছরে গাজা ও ফিলিস্তিনি অঞ্চলে যে সংঘর্ষ ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার পটভূমি ও প্রভাব সংক্ষেপে বোঝাতে গেলে বলা যায় যে ঘটনা শুরু করে পাকিস্তানি মাঝারি মামলার মতো হঠাৎভাবে নয়, বরং দীর্ঘদিনের ভূরাজনীতি, উভয় পক্ষের নিরাপত্তা চিন্তা, অবরোধ ও প্রতিশোধের একটি জটিল চেইনের ফলাফল হিসেবে ৭ অক্টোবর ২০২৩-এ হামাসের ব্যাপক সহিংস অভিযান এবং ইসরায়েলের প্রতিক্রিয়া নতুন মাত্রা পেয়েছিল। ওই দিন হামাস হতে উচ্চসংখ্যক রকেট ছোড়া, সীমান্ত অতিক্রম ও সশস্ত্র হামলা করে বিশাল হতাহতের ঘটনা ঘটেছিল, যার ফলে বহু নাগরিক নিহত ও গ্রেপ্তার, নির্যাতন ঘটেন এবং শত শত মানুষ জিম্মি হয়ে পড়ে, যা পরবর্তীতে পুরো অঞ্চলে শক্তিমত্তার ফের তরঙ্গ সৃষ্টি করে। এরপর ইসরায়েল অভিযান শুরু করলে গাজা উপত্যকায় ব্যাপক বায়ুস্তরের ও স্থলস্তরের আঘাত নেমে আসে। পুরো অঞ্চলে হাসপাতাল, স্কুল, আবাসিক এলাকা এবং বেসিক অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত হয়। বিদ্যুৎ ও পানীয় জলের সরবরাহ প্রায় বন্ধুত্বর দিকে গিয়েছে এবং ডিজাইনালেশন সহ প্রয়োজনীয় পরিষেবা প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। ফলশ্রুতিতে গৃহহীনতা, সংক্রমণ ব্যাধি, খাদ্য সংকট এবং হাসপাতালের ভাঙচুরের কারণে চিকিৎসা মানবিক সংকট নেমে এসেছে। আন্তর্জাতিক সংস্থা ও স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী গাজার নাগরিকদের উপর গণহানির পাশাপাশি অনেকে অপচয় ও অনাহারের চরম ঝুঁকিতে পড়ে গেছেন। সরবরাহমূলক অবরোধ, রাস্তাঘাট ধ্বংস ও নিরাপদ রাস্তা না থাকার কারণে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে এবং এই পরিস্থিতি অনেক এলাকায় কষ্টকর বা ক্ষুধামোচন সদৃশ অবস্থার দিকে ধাবিত করেছে। চারপাশে বিশাল ধ্বংসাবশেষ ও লাখো মানুষের অস্থায়ী শিবির স্থাপিত হয়েছে,
যেখানে প্রয়োজনীয় খাদ্য, শিশু সংরক্ষণ ও চিকিৎসা সামগ্রী অভাব। এছাড়া যুদ্ধকালে সশস্ত্র সংঘর্ষ, বোমাবর্ষণ ও অবরোধের কারণে ব্যাপক নারী ও শিশুরা আক্রান্ত হয়েছেন, পর্যাপ্ত শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, অর্থনীতি স্তব্ধ হয়ে যায় এবং অনবস্থা থেকে উত্তরণের জন্য প্রয়োজনীয় পুনর্নির্মাণে বিশাল আর্থিক ও কৌশলগত চ্যালেঞ্জ দেখা দেয়। একটি জাতিসংঘ ও বিশ্বব্যাংক সম্পর্কিত বিশ্লেষণে গাজার অবকাঠামো ক্ষতির মূল্যসহ পুনর্নির্মাণের লক্ষ্যমাত্রা সহ বিভিন্ন হিসাব দাবি করা হয়েছে, যা অনেক হাজার কোটি ডলারের উপরে যেতে পারে এবং কয়েক দশক সময় সাপেক্ষ পুনর্নির্মাণ প্রয়োজন হতে পারে। রাজনৈতিকভাবে এই সংঘাত আন্তর্জাতিক কূটনীতি ও অঞ্চলীয় নিরাপত্তা বিবেচনায় বড় প্রভাব ফেলেছে। প্রতিবাদ, কূটনৈতিক উদ্যোগ, মধ্যস্থতা প্রচেষ্টা এবং মুহূর্তিক অস্ত্রবিরতির চুক্তি ফেরি ঘটলেও স্থায়ী সমাধান বা দুই পক্ষের মধ্যে গভীর আস্থা গঠনের পথ এখনও দুর্বল। বহু দেশ মধ্যস্থতায় লিপ্ত থেকেছে এবং এ অঞ্চলের ভবিষ্যৎ, সীমান্ত নিরাপত্তা, শরণার্থী নির্গমন ও মানবাধিকার সংরক্ষণ নিয়ে তীব্র বিতর্ক চলছে। এছাড়া এটি জোরালোভাবে স্মরণ করিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধ কেবল সামরিক লক্ষ্যতেই সীমাবদ্ধ থাকে না, দীর্ঘমেয়াদী সামাজিক ক্ষতি, মানসিক কষ্ট, পরিচিতি ও ঐতিহ্যের ধ্বংস এবং ভবিষ্যৎ প্রজন্মের উপর যে শিকড়ভাঙা প্রভাব পড়ে, তাও এই সংঘাত স্পষ্টভাবে প্রদর্শন করেছে। বহু পরিবার আজও স্বজনহারা, নির্মম ক্ষতচিহ্ন ও অনিশ্চয়তার মাঝে দিন কাটাচ্ছে। উন্মুক্ত সীমান্ত, নিরাপদ ত্রাণনালিকা, জনসুরক্ষা ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান ছাড়া গাজার মতো ঘনবসতি অঞ্চলে স্থায়ী শান্তি সাধিত করা সম্ভব নয়। ফলে একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমঝোতা, মানবিক সহায়তা ব্যবস্থার অব্যাহত প্রবেশাধিকার এবং অঞ্চলীয় নিরাপত্তা গ্যারান্টি ছাড়া সাধারণ মানুষের দৈনন্দিন জীবন পুনরুদ্ধার করা অসম্ভব থেকে কঠিন হয়ে থাকবে। এসব কারণে আন্তর্জাতিক মনোযোগ কেবল ক্ষতিগ্রস্তদের সহায়তা করা নয়, বরং সংঘাতের মূল কারণগুলো মোকাবেলা করে একটি ন্যায্য, টেকসই ও মানবিক ভিত্তিক সমাধান খুঁজে বের করতেও বাধ্য করছে। একটি সমাধান যা নিরাপত্তা, রাজনৈতিক স্বাধিকার, অর্থনৈতিক পুনর্বাসন ও মানবিক অধিকারকে সমানভাবে গুরুত্ব দেয়।